তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, তবু মনে রেখো, তবু মনে রেখো। নমস্কার, আমি খুকুমণি। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। 1268 সালের 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম। আমরা প্রত্যেকেই ছোট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, আবৃত্তি শুনে বড় হয়েছি। এছাড়াও আমাদের চলার পথে রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িত। আজকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, সেই উপলক্ষে ট্রাইব টিভিতে লৌহ প্রণাম রবি ঠাকুর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করার চেষ্টা করব। আর আজ এই অনুষ্ঠানটি আনন্দ মুখরিত করতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেতার শিল্পী, দূরদর্শন কেন্দ্র কলকাতা ও দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি এবং তারা মিউজিক রূপসী বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিয়ালি চক্রবর্তী। দিদি নমস্কার, তোমায় ট্রাইব টিভিতে তোমায় স্বাগত জানাচ্ছি। নমস্কার, তোমাদের এন্টায়ার টিমকে, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দূরদর্শন শিল্পী এবং বেতার কেন্দ্রের বাচিক শিল্পী রেশমি চৌধুরী। দিদি তোমাকেও নমস্কার, স্বাগত জানাচ্ছি। খুব ভালো লাগছে 25শে বৈশাখের একটা পূর্ণ লগ্নে আজকে আমরা এই স্টুডিওতে এসে আমাদের কবিতা, আমাদের অনুভূতি, এগুলো গান সব দিয়ে আমরা সুন্দরভাবে একটা অনুষ্ঠানে এসেছি। খুব ভালো লাগছে। অনেক অভিনন্দন, শুভেচ্ছা তোমাকেও, পুরো টিমকে। আমরা তাদের কাছ থেকেই জেনে নেব তাদের চলার পথে অনবরত রবি ঠাকুর কিভাবে প্রেরণা জুগিয়েছে। দিদি, তোমার কাছে প্রথমে জানতে চাইবো, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী সম্পর্কে যদি দু চার কথা বলো। অবশ্যই খুব ভালো লাগবে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণের অনুষ্ঠান বিভিন্ন জায়গাতে হচ্ছে, বিভিন্নভাবে। আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই রবীন্দ্রনাথকে স্মরণ করছি। রবীন্দ্রনাথ বাঙালি, আমরা বাঙালিদের একটা অধ্যায়। কবিতা, সাহিত্য, গান, দর্শন, সমস্ত কিছুতে, নাটক, উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর মানেই বাংলা সাহিত্যের একটা অধ্যায়, বাঙালি জীবনের একটা অধ্যায়, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তুমি বললে, 1861 সালের 7ই মে বাংলা 25শে বৈশাখ আজকের দিনটিতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবর্ষি, ভুল বলে ফেলেছি, মহর্ষি বলতে হতো, দেবর্ষি বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, কেটে নেবে, তুমি বলো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা ছিলেন সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়সে, মাত্র 14 বছর বয়সে মাকে হারিয়েছিলেন। 1875 সালে তিনি মাকে হারিয়েছিলেন, মাতৃবিয়োগ হয়েছিল। ভৃত্যদের অনুশাসনেই মূলত তার বড় হয়ে ওঠা ঠাকুর পরিবারে। এবার পড়াশুনো, রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশুনোর ব্যাপারটা বলছি। দেখো, উনি কলকাতার খুব নামকরা 4টে স্কুলে পড়াশুনো করেছেন: ওরিয়েন্টাল সেমিনারি, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, নর্মাল স্কুল আর বেঙ্গল একাডেমি। কিন্তু সেখানে তিনি পড়া শেষ করে উঠতে পারেননি এবং পরবর্তীকালে যখন ব্যারিস্টারি পড়তে তিনি ইংল্যান্ডে যান, তখনও কিন্তু সেই ব্যারিস্টারি পড়াও তার শেষ হয়নি। আসলে তিনি 4 দেওয়ালের মধ্যে পড়াশুনো, তারপর সিলেবাস ভিত্তিক পড়াশুনো, এগুলোর খুবই বিরোধিতা করেছিলেন, বিরোধী ছিলেন। এবং ছোটবেলাতে তার আত্মজীবনী মূলক গ্রন্থ আছে 3টি। একটি হচ্ছে ছেলেবেলা, জীবন স্মৃতি এবং আত্মপরিচয়। এই 3টি আত্মজীবনীমূলক গ্রন্থের থেকে আমরা জানতে পারি যে তিনি ছোটবেলায় গৃহশিক্ষকের কাছেই পড়াশুনো করেছিলেন।
গৃহশিক্ষকের কাছেই পড়াশুনো হয়েছিল, গানের মাস্টারমশাই, আঁকার, মেঘনাদ বধ কাব্য পড়াতে আসতেন, এরকম ছোট থেকেই বাড়িতেই পড়াশুনো করেছেন। কিন্তু সবসময় এই গতানুগতিক শিক্ষা, শাস্তিমূলক শিক্ষা, তারপর পরীক্ষামূলক শিক্ষা, এগুলো তিনি ঘোর বিরোধী ছিলেন। এবং সেই জন্যই তিনি 1888 সালে বোলপুরে প্রতিষ্ঠা করেছিলেন, শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন শিশুদের জন্য, মানে বুনিয়াদী স্তরে এত খোলামেলা প্রকৃতির মধ্যে শিক্ষা, তিনি প্রতিষ্ঠা করেছিলেন পাঠভবন। এবং পরবর্তীকালে যখন তিনি নোবেল প্রাইজ পান, মানে সং অফারিংস এর জন্য, গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালি এর জন্য 1913-তে, তখন কিন্তু আমরা দেখি তার পরবর্তীকালে বিশ্বভারতী তৈরি হয়েছিল এবং সেটি আজও স্বমহিমায় প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশুনো শিশু শিক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্য শুধু না, সমস্ত বিষয়ে, দর্শন, তারপর সঙ্গীত, সমস্ত বিষয়, তো নাটক, সমস্ত বিষয়। কিন্তু আমি কাব্য সাহিত্যর বিষয়টা বলি, যেহেতু কবিতা পড়তে খুবই ভালোবাসি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কবি ও কাহিনী, মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। তো সেই সময় প্রভাত সঙ্গীত ও সন্ধ্যা সঙ্গীত প্রথম কাব্যগ্রন্থ। এবার তারপরে চিত্রা, চৈতালি, সোনার তরী, মানসী, পরবর্তীকালে শেষ লেখা, পত্রপুট, শ্যামলী, অজস্র কাব্যগ্রন্থের মধ্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালি, এগুলো ইংরেজিতে অনুবাদ করার জন্য। তো এই সমস্ত কাব্যগ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভা, কাব্য প্রতিভা ধরা রয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কি বলবো, আমি যতই বলবো, ওনার বাড়ির কিছুটা বলি, কিছুটা বাড়ির পরিবেশ। ওনার বিবাহ হয়েছিল ভবতারিণী দেবীর সঙ্গে। পরবর্তীকালে ওনার 5 সন্তান, তার মধ্যে রেণুকা, মীরা, মাধুরীলতা এবং সমীন্দ্রনাথ এবং রথীন্দ্রনাথ, এই 5 সন্তান ছিলেন। যদিও তারা খুব অল্প বয়সেই মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেড়ে চলে গিয়েছিলেন। অবশ্য জীবৎকালে একমাত্র রথীন্দ্রনাথই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ছিলেন। সেই তারপর কবির তো সাহিত্য প্রতিভা, কীর্তি, এগুলো নিয়েই আমরা বাঙালিরা আজও স্মরণ করছি নতুনভাবে। আজও আমাদের প্রত্যেকটা অনুভূতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কি বলবো, যেন উনি আমাদের অনুভব এতটাই মানে বুঝে গেছেন, এতটাই আমাদের ফিলিংসকে তিনি উপলব্ধি করেছেন। তো আজও একটা কিছু পড়লে মনে হয় যেন তিনি আমার অনুভূতিটা শুনেই এই কবিতাটা লিখেছেন বা এই গানটি লিখেছেন। তো ওনার মৃত্যু হয়েছিল 80 বছর বয়সে, 1941-এর 7ই আগস্ট। তো সেই দিন আমরা কবিকে হারিয়েছিলাম, কিন্তু কবি আজও আমাদের মধ্যে রয়েছেন এবং যুগ যুগ ধরে এইভাবেই থাকবেন, যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে, যতদিন বাঙালি স্বমহিমায় বাঙালির সাথে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি শুনে খুব ভালো লাগলো। দিদি, এবার তোমার কাছে যাব। এই যে রবীন্দ্রনাথকেই পাথেয় করে চলা অনুপ্রেরণাটা মানে তুমি কোথা থেকে পেলে? আমি মূলত রায়গঞ্জের বাসিন্দা। তো রায়গঞ্জেই ছোট থেকে বেড়ে ওঠা। সেখানে বিভিন্ন সঙ্গীতের পাশাপাশি মূলত শাস্ত্রীয় সঙ্গীত যখনই আমি ছোট থেকে শিখি, তার পাশাপাশি কিছু কিছু সময় রবীন্দ্রনাথের গান আমি গেয়েছি। ছোটবেলায় একরকম ভাবে রবীন্দ্রনাথকে বুঝতে না পারা, কথাগুলোর মানে না বুঝে গান করা, এগুলো করেছি। তো এগুলো এখন অপরাধ বলে মনে হয়, কিন্তু আগে তো বাচ্চা ছোট্টদের কাছে সেটা অপরাধ নয়। তো সেই রকমই গেয়েছি। তখন কোনো রকম অনুভূতি কাজ করতো না, গাইতে হয় গাইলাম, এরকম একটা ছিল। কিন্তু যত বয়স বাড়ছে তত বিভিন্ন রকম সমস্যা, প্রতিকূলতা, এগুলো চলছে জীবনের সঙ্গে সঙ্গে। এই চলতে চলতে মানে রিলেট করতে পারি। এখন যেন মনে হয় যে যদি বেদনার কোনো গান হয়, সত্যি আমার বেদনাটাই যেন মনে হয় তুলে ধরেছে। মানে এতটাই আধুনিক কবি, আজকের জন্য আধুনিক। আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েও প্রত্যেকটি কথা যেন আমাদের জন্য বলে গেছেন, এটা আমার সবসময় মনে হয়। সেই জন্য আমার বন্ধু রবীন্দ্রনাথ, আমার প্রেমিক রবীন্দ্রনাথ,
সবটাই যেন মনে হয় তাকে ঘিরে চলছি। চলার পথে কোনো বাধা বিঘ্ন আসলেই তখন মনে হয় যে এই গানটা খুব গাইতে ইচ্ছে করছে, এবং গাই সত্যি মেডিসিনের মতো। আমার কাছে মনে হয় যে সত্যি মনটা একটু হালকা হলো। এইভাবেই আমার রবীন্দ্রনাথকে চেনা এবং বড় হওয়া এবং সঙ্গে নিয়ে চলা। আর সুযোগ হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পড়াশুনো করার। এটা একটা আমার কাছে পরম পাওয়া, উপরি পাওনা বলে মনে হয়। এখান থেকেই পড়তে গেছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, এবং যেখানে যেখানে আতুর ঘর, যেখানে তার জন্ম, সেটা বারবার করে ঘুরে ফিরে দেখতে যেতাম। এগুলো যেন স্মৃতি হয়ে আছে। সেখানের আম গাছ, সেটাও যেন মনে হয় যে কত বছরের আম গাছ, সেটা হা করে তাকে মানে শুধু দেখতাম। তো এই ছোট ছোট স্মৃতিগুলো, সেটাই আমাদের ইউনিভার্সিটি ছিল, সেখানেই আমাদের সঙ্গীত ভবনে সঙ্গীত শিক্ষা করানো হতো। তো এইরকম আনাচে কানাচে ভাবতাম এই বাড়িটাতে জন্ম, এই দেয়ালটা, এই এই সিঁড়িটা, একটু বসি, একটু দেখি। তো এইরকম স্মৃতিগুলো আমার জড়িয়ে আছে, ইউনিভার্সিটির স্মৃতিগুলো। তো এইভাবেই এখনও সঙ্গে নিয়ে চলছি। এখনও জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মনে হয় যাই, অনুষ্ঠান করি, এবং সেগুলো করেছি। এখন আর যাওয়া সেভাবে সম্ভব হচ্ছে না, আমাদের তো করোনাকালীন পরিস্থিতিটা অন্যরকম ছিল। সেই জন্য এখন আর সবসময় সুযোগ হয় না, কিন্তু মনে প্রাণে সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর, এটা নিয়েই আমরা চলছি। রেশমি যেমন কবিতায় নিয়ে চলছে, কবিতা, ছোট গল্প। রেশমি অনেক উপন্যাস পড়ে আমি জানি। তো আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে অনুষ্ঠান করেছি, বহু অনুষ্ঠান করেছি, দূরদর্শনে অনুষ্ঠান করেছি। তো এই আমরা সব কিছুই এইভাবেই নিয়ে চলছি, যে আমাদের বন্ধু সেখানেও মিলিয়ে দেয় বন্ধুকে, সেই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ। একদম, সেই জন্যই আজকে আমি এখানে বসে আছি, হঠাৎ রেশমির সঙ্গে দেখা। তো এই যে মিলিয়ে দেওয়া, এটা কিন্তু তার জন্যই সম্ভব। একেবারে। এই জায়গাগুলো খুব দিদি, তোমার কাছে জানতে চাইবো যে রবীন্দ্রনাথের প্রেম পর্বে আমরা বেশিরভাগটাই দেখেছি বিরহের ছায়া। তো রবীন্দ্রনাথের কাছে আমরা প্রেম বলতে কি বুঝবো, যে বিরহটাই তার কাছে প্রেম ছিল? দেখো, দৃষ্টিভঙ্গি, এবার কার কাছে কেমন দৃষ্টিভঙ্গি, প্রেমের কি সংজ্ঞা, সেটা তো সম্পূর্ণ মানুষের উপর ডিপেন্ড করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমি বলবো, সবসময় যে বিরহই প্রেমের সংজ্ঞা হবে সেটা না, কিন্তু তার মধ্যেও, বিরহের মধ্যেও সেই আনন্দটা আছে, যেটা আমার মনে হয় রবীন্দ্রনাথের, ঠিকই রবীন্দ্রনাথের গান শুনলে খুব ভেতর থেকে কান্না আসে, মনে হয় যেন কতদিন কত কার সাথে দেখা হয়নি, কতদিন আজন্মের সে সাথী। ঠিকই একটা বিরহ কাজ করে, কিন্তু সেই বিরহের মধ্যেও যেন একটা সেই আমার অনুভূতিটাকে আমি উজাড় করে দিচ্ছি। তাই শুধু বিরহই প্রেমের সংজ্ঞা সেটা নয়, অনুভূতিটাই প্রেমের সংজ্ঞা। একেবারে। যেহেতু প্রেমের কথা হচ্ছে, দিদি তোমার কাছ থেকে একটা ছোট্ট গান শুনে নিতে চাই। চলো। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভরে রাখা ভরে দিলে এমন গানে গানে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারা মালা গাঁথা, কেন ফুলে শয়ন পাতা, কেন দক্ষিণ গোপন কথা জানায় কানে কানে। যদি প্রেম দিলে না প্রাণে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন ছা
খানে যদি প্রেম দিলে না প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তোরে সেই সাগরে ভাষায় যাহা কুল সে নাহি জানে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে। অসম্ভব সুন্দর দিদি, সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো। থ্যাংক ইউ। দিদি আমি বলবো, এই গানের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে, প্রত্যেকটি গানের পিছনে একটা ইতিহাস থাকে, যদি সেরকম ইতিহাসের কথা জানাও তুমি। ইতিহাস বলতে যেমন বেশ কিছু গান আছে যে মনে হয় পর্যায়টা প্রেম পর্যায়, এরকম মনে হয়, কিন্তু সেটা দেখা যায় যে সেটা পূজা পর্যায়ের অন্তর্গত, কিন্তু প্রেম নয়, প্রেমের মতো কথাগুলো, তার মানে ঈশ্বরকে নিবেদন করার কথা সেখানে বলা হয়। মানে সেই প্রেমটা হচ্ছে ঐশ্বরিক প্রেম, মানে ঈশ্বরের প্রতি প্রেম। আবার কখনো কখনো দেখা যায় যে যেমন একটি গান সবসময় মনে হয় যে প্রেম পর্যায়ের জন্য প্রাসঙ্গিক, এরকম অনেক গানই আছে, কিন্তু যেমন আমার মনে হয় ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, সব সময় যেন মনে হয় সেখানে একটা প্রেম ভরপুর, হ্যাঁ, এবং মানবিক প্রেম সেটা। তো এইরকম প্রত্যেকটা গানেই দেখা যায় যে কোনোটা ঈশ্বরের প্রতি প্রেম, কোনোটা মানুষের, ঈশ্বররূপী মানুষ এরকমও বলা যায়, মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি। তো মানুষের কথা বলেন উনি সবসময় বলতেন যে মানুষকে উনি ভালোবাসতেন, ভীষণভাবে ভালোবাসতেন। যে আমরা এই যে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করি, গান করি, এখন অনেকটা কপিরাইট উঠে যাওয়ার পরে আমাদের অনেকটাই এগিয়েছে রবীন্দ্রনাথের গান, মানে সবসময় ছেলেমেয়েরা গাইতে পারছে, এইরকম কিছু সুবিধে হয়েছে বলে মনে হয়। আর এটা খুব মনে হয় যে উনি বেঁচে থাকলে, উনি যদি এই সময় থাকতেন, উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন যে, কারণ রবীন্দ্রনাথের গান, এটা আমার কাছে মনে হয় যে সেটা একটা নিজের সম্পত্তি নয়, রবীন্দ্রনাথ হচ্ছে সবার, একটা বাচ্চারও যেমন রবীন্দ্রনাথ, বড়দের রবীন্দ্রনাথ, এবং সর্বকালের তিনি হচ্ছেন কবি। সেটা আমার মনে হয়, সেটা আমার থেকে থেকে মনে হয় যে এটা সব অনেক সময় হয় না যে না রবীন্দ্রনাথের এই গান বাবা গাওয়া যাবে না, সেটা স্বরলিপির কে অনেক বেশি করে দেখতে হবে, এরকমও তো হতে পারে যে একটি বাচ্চা সেই গানটা গাইছে, তার একটুখানি স্বরলিপির এদিক ওদিক হতেই পারে, কিন্তু সেই জায়গাটা সে তো শিখছে, সে তো রবীন্দ্রনাথের গান চর্চা করছে, এটাই বড় কথা। উনি বলেছেন যে সবার মধ্যে আমি বিরাজমান আর কি, সবার মধ্যেই আমি বিরাজ করতে পারি। তো এই জায়গায় মনে হয় যে উনি সর্বসাধারণের কবি, সবার কবি, এই জায়গাটা আমার মনে হয়। তো এইরকম প্রত্যেকটা পর্যায়ের গান আছে, তার উপপর্যায় আছে, এইভাবে তারপরে তার কত ধরনের গান, ভাঙা গান, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, তার কত নৃত্যনাট্য, গীতিনাট্য, মায়ের খেলা, মানে কত বলবো, সেই একদম সমুদ্রের মতো তার এই গানের বিভিন্ন ধারা। তো সেই রকমই হচ্ছে বিভিন্ন সময়ে রচনা করেছেন বিভিন্ন গান, এটাই বলতে পারি, এবং ধীরে ধীরে এগোনো যাবে আর কি। আমি যেমনটা প্রথমেই বলেছিলাম, আমাদের চলার পথে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে অতপ্রতভাবে জড়িত। আমরা একেবারে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান,
কবিতা এইসব শুনেই বড় হয়েছি। একদম। দিদি, তোমার মুখ থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় কবিতা বা তোমার কাছে যেটা প্রিয় বলে মনে হয় সেরকম একটা কবিতা শুনে নেব। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ ঠাকুর যেই সময় জন্মেছিলেন সেই সময় দেশ ছিল ব্রিটিশদের অধীনে। তো ওনাকে দেওয়া হয়েছিল 1915-তে নাইট উপাধি। তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে তিনি পেলেন নাইট উপাধি, কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য 1919 সালে তিনি এই উপাধিটা পরিত্যাগ করেছিলেন। তো একজন লেখকের কাছে সব থেকে বড় অস্ত্র কি? তার কলম, তাই না? তো এবার উনি প্রতিবাদ করছেন তার কলম দিয়ে। তো এই সময় আফ্রিকাতে, তুমি তো আমার প্রিয় কবিতা বললে, তো আমার প্রিয় কবিতার কথা তোমাকে বলি। আফ্রিকার কালো মানুষদের উপরে, অরণ্যচারী মানুষ তারা নিতান্ত সহজ এবং সরল, তো এদের ওপরও সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে আক্রমণ করেছিল তার প্রতিবাদ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন তার পত্রপুট কাব্যগ্রন্থের এই আফ্রিকা কবিতাটিতে। তো এটি আমার বেশ প্রিয় কবিতা। এবার আমি বাছাই করে বলতে পারবো না যে এটা প্রিয় ওটা প্রিয় নয়। রবীন্দ্রনাথ ব্যাপার কবিতা যেন সেটাই, যখন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কথা হচ্ছে তখন পুরো মানুষটাই তো প্রিয়, আমি কিভাবে বাছাই করব। তো আফ্রিকা কবিতাটি একটু বলি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকেই উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আফ্রিকার কালো মানুষদের উপরে অত্যাচার, কবি এই সময়ও চাইছেন যে একজন কবি নেমে আসুক যিনি শান্তির বার্তা দিয়ে যাবেন।
এই শান্তির বার্তাটুকু এই কবিতা, আমার এই কবিতার কথাগুলো শুনলে না মানে পুরো গায়ে কাটা দেয় জানো। সত্যি কথা। সেই তিনি ভারতবর্ষে বসে আফ্রিকার মানুষদের জন্য এইভাবে চিন্তা করে গেছেন। তিনি তো শুধু বাঙালির নন, তিনি বিশ্বের কবি, তাই না? একেবারে। দিদি, আমরা এই আলোচনার বিষয়ে আবার ফিরে আসবো, কিন্তু নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে আসলাম বিরতির পর। যে কথাগুলো অজানা ছিল সেগুলো আবার দিদিদের কাছ থেকে জেনে নেব। দিদি, তোমার মুখ থেকে আমরা প্রথমে একটা গান শুনলাম, সেটা আমার রিকোয়েস্টে, কিন্তু এবার অনেকগুলো গান আছে যেগুলো প্রত্যেকটি মানুষেরই পছন্দের। সেগুলোর মধ্যে বলা ভুল যে প্রত্যেকটি গানই মানে পছন্দের প্রত্যেকটি মানুষের, তার মধ্যে তবুও তোমার যেটা পছন্দের সেটা যদি একটি গেয়ে শোনাও। আচ্ছা, 26শে আগস্ট 1909 সালে শান্তিনিকেতনে বসে কবি রচনা করেছেন এই গানটি। যেটা বলার কথা সেটা হচ্ছে, একটু বলি। হ্যাঁ, এই গানটি হচ্ছে তুমি কেমন করে গান করো হে গুণী, আমাদের ভীষণ পছন্দের একটা গান। তো এই গানের পেছনে একটা ছোট্ট গল্প আছে, যে গল্পটা একটুখানি মনে হচ্ছে যে সবাইকে বলি। সেটা হচ্ছে 1909 সালে 28শে সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বিশিষ্ট সঙ্গীত, তখনকার সময় বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এনায়েত খাঁর সম্বর্ধনা সভায় সভাপতি ছিলেন। প্রখ্যাত সমালোচক অধ্যাপক সুখরঞ্জন রায় এই সভায় উপস্থিত ছিলেন। তিনি লিখছেন তার কথা, যে সভাপতির বক্তৃতার পর বেদির উপরে যারা ছিলেন তারা সকলেই কবিকে ধরে বসলেন যে গান গাইবার জন্য। কবি আপত্তি জানালেন, সকলেই জেদ করতে থাকেন। কবি আপত্তি প্রবল থেকে প্রবলতর হতে লাগলো। তিনি বললেন, শরীর ক্লান্ত, পূর্বের স্বর আর নেই। তাছাড়া ওই ওস্তাদদের কাছে মুখ খুলতে আমি কিছুতেই রাজি নই। যারা জেদ করছিলেন তাদের মধ্যে গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রধান। শেষে গুরুদাস বললেন যে বেদির খুব নিকটেই বসেছিলুম বলে স্পষ্ট শুনলুম আপনি ভালো গাইতে পারেন বলে অহংকার আছে। সেই অহংকার পাছে কোনো দিক দিয়ে যা ঘা লাগে তাই গাইতে চাইছেন না আপনি। তখন রবীন্দ্রনাথ আর না গেয়ে পারলেন না। প্রথমে হারমোনিয়াম নিয়ে চেষ্টা করলেন, পরে শুধু গলাতেই তিনি গাইলেন এই বিখ্যাত গানটি, তুমি কেমন করে গান করো হে গুণী। তো এটা একটুখানি। ঠিক আছে। তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের এমন সুরলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে সত্যি আর কিছু বলার থাকে না। দিদি, আমি তোমাকে যেটা বলতে চাই যে এখনকার যুগের যা প্রজন্মরা, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি বা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা আবৃত্তি কতটা নিজেদের মধ্যে নিচ্ছে, কি দেখতে পাচ্ছ? খুব সুন্দর তুমি প্রশ্ন করেছো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ছোটদের কথা বিশেষ করে বলবো, ছোটরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে এক ঠাকুর বলেই মনে করে। হ্যাঁ, যেভাবে ওনার ছবিতে মালা সবসময় মানে প্রত্যেকটা বাড়িতেই, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে মানে দেয়ালের মধ্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থাকবেই। এবার আমি ছোটদের কথা বিশেষ করে বলবো, আমার খুব ভালো লাগলো তোমার প্রশ্নটা শুনে। এই প্রজন্ম, এবার এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ
এতটাই অনুভূতিশীল মানুষ ছিলেন, মানে উনি তো আমাদের ধরা, ওনার মানে মস্তিষ্ক, ওনার মনন এগুলো তো আমাদের ধরাছোঁয়ার বাইরে। একেবারে। এবার উনি এই প্রজন্মের জন্য কিভাবে সেই সময় বসে লিখে গেছেন। উনি শিশু ভোলানাথ বলে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন ছোটদের জন্য। তোমাকে বলেছিলাম শুরুতেই যে ওনার প্রথাগত শিক্ষা, সেই 4টে নামকরা স্কুলে পড়েও এমনকি ইংল্যান্ডে গিয়ে, লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়াও তার শেষ হয়নি, কমপ্লিট করে আসতে পারেননি। এবার হয়তো সাহিত্য প্রেম, নয়তো তৎকালীন শিক্ষা, এই যুগের শিক্ষা ব্যবস্থার প্রতি ওই যে গতানুগতিক শিক্ষার একটা গণ্ডি। লিপিকা কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওখানে আমরা হয়তো অনেকেই পড়েছি তোতা কাহিনী বলে একটি গল্প আছে। তো সেখানে একটা তোতা পাখি, সে ওড়ে বেড়ায়, গান গায়, ফল খায়। তো সেই জন্য রাজার খুব রাগ যে সে কেন এভাবে উড়বে, সে কেন এরকম ফল খাবে, নিশ্চয়ই তার শিক্ষা নেই, তাকে তো একটা অনুশাসনে বেঁধে ফেলতে হবে। তো সেই জন্য রাজামশাই অনেক টাকা খরচা করে সোনার খাঁচা বানালেন এবং সেখানে বিভিন্ন পণ্ডিতদের ডাকা হলো, পণ্ডিত মহল থেকে, তারা সেখানে এসে পাখিকে শিক্ষা দিতে আরম্ভ করলো। কিন্তু পাখি এবং শিশু মন, এরা তো প্রকৃতির মধ্যেই বড় হতে চায়, তাই না? এরা কি স্বাধীনভাবে। তো এরকম একটা অচলায়তন বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস আছে যার নাট্যরূপ গুরু। সেখানেও আমরা দেখব যে শিক্ষক শিক্ষিকাকে সেখানে দাদা মশাই বলে ডাকা হচ্ছে, দাদা শিক্ষকরা। ঠিক সেইভাবেই তিনি ওই বুনিয়াদী শিক্ষা স্তরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে গাছের তলায় বসে ক্লাস হয়। শিশুরা অনেক বেশি, যে আমি এবং পিয়ালি আমরা ছোটবেলাটাকে খুব আনন্দে কাটিয়েছি, কিন্তু এই প্রজন্ম তো আরো বেশি অনুশাসনের মধ্যে চলে এসছে, এরা তো এত আনন্দ পায় না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ বলে একটি কাব্যগ্রন্থ আছে। তো সেখানে ছোটদের জন্য অনেক মজার কবিতা আছে। ওরা বলতে খুবই ভালোবাসে এবং ওরা এত ছোট ছোট ছন্দে বাঁধা কবিতাগুলো ওদের বলতেও সুবিধে হয়। তো দেখো এখানে একটি তাল গাছ বলে একটি কবিতা আছে। তো একটা তাল গাছের যেই মানে তাল গাছেরও যে একটা কিছু বলার ভাষা থাকে, তো সেটাও কবি ফিল করে গেছেন। এবং একটা তাল গাছের সঙ্গে যেন শিশু মনের কোনো পার্থক্য নেই, সেও উঠতে চায়, একটা ছোট শিশুও উঠতে চায়। ঠিক সেই জন্য খুব সুন্দর একটি তালের কবিতা লিখেছেন। তো শিশু ভোলানাথের এই কবিতাটি একটু তোমাকে শোনাই। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার, সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপর হাওয়া যে নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। রবি ঠাকুরের লেখা কবিতাগুলি যতই বড় হই না কেন যেন ভুলে যাওয়ার নয়। সত্যি এইভাবেই আমরা বাঙালিরা যেন গর্ববোধ করি, একজন মানে অনেকের জন্যই গর্ববোধ করি, কিন্তু তার মধ্যে একটা পুরো অধ্যায় নিয়ে আছেন আমাদের রবি ঠাকুর, প্রাণের ঠাকুর। দিদি, আমাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়, তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে ট্রাইব টিভিতে তোমরা দুজনেই উপস্থিত ছিলে, তোমাদের মূল্যবান কথাগুলো তুলে ধরলে, আর এরই মাধ্যমে আমরা রবি ঠাকুরকে সম্মান সাথে শ্রদ্ধাও জ্ঞাপন করতে পারলাম। তো আমাদেরও খুবই ভালো লাগলো। এটা এই পরিবেশে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করব সেটাও ভাবতে পারিনি। এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করবার জন্য পুরো টিমকে আমার তরফ থেকে, পিয়ালি বলবে ওর তরফ থেকে অনেক অভিনন্দন। সত্যি আমরা যে এইভাবে 25শে বৈশাখের জন্য এইভাবে আমন্ত্রণ পাবো, এটা তো সত্যি কল্পনা করতে পারিনি। আমাদেরকে ভাবা হয়েছে, এর জন্য গোটা ট্রাইব টিভির এন্টায়ার টিমকে আরও একবার আমাদের দুজনের তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ট্রাইব টিভি এগিয়ে যাক। হ্যাঁ, একেবারে আমরা সঙ্গে আছি। শেষে একটা কথা না বললেই নয়, এমন সুরলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পাশাপাশি এমন সুরলিত কণ্ঠে কবিতা শুনে সত্যি আর কিছু বলার ভাষা থাকে না। আর আপনারাও সকলে শুনলেন, আমরা মুগ্ধ হলাম।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার। নমস্কার। ফিরে আসলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অতিথি শিল্পী শাগনিক বন্দ্যোপাধ্যায়। দাদা, অসংখ্য ধন্যবাদ তোমায় ট্রাইব টিভিতে আসার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। দাদা, আজ যেমন 25শে বৈশাখ, এই দিনটি তোমার ছোটবেলায় ঠিক কেমন কেটেছে যদি একটু বলো। 25শে বৈশাখ হচ্ছে বাঙালির একটা মানে একটা কি বলবো, একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব। 25শে বৈশাখ ছোট থেকে যেমন কেটেছে স্কুলে, তখন তো আমার বোঝার ক্ষমতা সেরকম কিছু ছিল না রবীন্দ্রনাথ কি এবং কেন। রবীন্দ্রনাথ তখন থেকে না আমাদের কাছে একটা, আমি ছোটবেলায় একটা মানে বিশ্বাস করতাম যে রবীন্দ্রনাথ হচ্ছে ভগবানের মতো কেউ একজন। হ্যাঁ, এইভাবে ঠাকুর, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর, সেইভাবে ভাবতাম যে হয়তো উনি একজন ভগবান। তারপরে যখন স্কুল ছিল, স্কুলে আমাদের জাতীয় সঙ্গীত থেকে আরম্ভ করে সব কিছুতেই মানে সমস্ত অনুষ্ঠানে, পুজো প্যান্ডেলে আস্তে আস্তে রবীন্দ্রনাথের গান শোনা শুরু হয়। এবং ছোটোবেলাতে যখন রবীন্দ্রনাথ শুনি, মানে 25শে বৈশাখ যখন আসে, তখন স্কুলে বা পাড়ার অনুষ্ঠানে তখন বিভিন্ন রকম কবিতা, আবৃত্তি, নাটক, গান এইভাবেই দেখতাম ব্যাপারটাকে। তখন এইভাবেই কাটতো আর কি। তারপরে যখন যত বয়স বেড়ে গেল, তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথ না সব কিছুর সঙ্গে, সমস্ত ফিলিংসের সঙ্গে আসতে থাকলো। এখন রবীন্দ্র জয়ন্তীটা একদম অন্যরকম ভাবে হয়। হ্যাঁ, একেবারে বয়স বাড়ার সাথে সাথে জিনিসগুলো যত বোঝা যায়, হ্যাঁ। ততই যেন তার প্রতি একটা আবেগ, সহানুভূতি আমাদের একদম, জেগে ওঠে। একদম। দাদা, তুমি তো সঙ্গীত শিল্পী, তো তোমার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইবো। আচ্ছা, আজকের দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা গান আমি রবি ঠাকুরকে ডেডিকেট করছি। রবি ঠাকুরেরই গান, রবি ঠাকুরের জন্য গাইছি। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে
শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনেরই দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন, দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। অসম্ভব সুন্দর। দাদা, এই বিষয়ে আমি তোমার কাছে জানতে চাইবো যে বর্তমান যুব সমাজ রবীন্দ্র গান গাইছে বা শোনে বা চর্চাও করে, এই বিষয়ে তুমি কি বলতে চাও? দেখো, রবীন্দ্রনাথ না বাঙালির জীবনে না ওতপ্রোতভাবে সব বিষয়ের সঙ্গে জড়িত আছে। তুমি একেবারেই শৈশব তাই। বলো, হ্যাঁ। তুমি জন্ম থেকে মানে বেড়ে ওঠা থেকে মৃত্যু পর্যন্ত, এবং আমাদের দৈনন্দিন প্রত্যেকটা বিষয়, যে তুমি স্কুল জীবন বলো, তারপরে তোমার পড়াশোনাটা একটা গেল, তারপরে তোমার যৌবন বলো, বার্ধক্য বলো, সব কিছুতেই না রবীন্দ্রনাথ একদম আমাদের বাঙালির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এইবার সেই হিসাবে যদি তুমি বলো, তাহলে রবীন্দ্রনাথ মানে চিরকালই না বাঙালির সঙ্গে ছিলই। মানে রবীন্দ্রনাথের গান কিন্তু বাঙালি কোনোদিনই অস্বীকার করতে পারেনি, আর পারবেও না। রবীন্দ্রনাথ একটা ইনস্টিটিউট হয়ে গেছে আমাদের কাছে। সত্যি। এইবার হচ্ছে যদি তারপরের ক্ষেত্রে বলো তুমি, এখন যুব সমাজ বা যুব সমাজ বললে যুব সমাজই কাইন্ড অফ, যুব সমাজ রবীন্দ্রনাথের গান নিয়ে এক্সপেরিমেন্ট করে, আমি সেটাতে খারাপ কিছু দেখি না। দেখো, একটা কপিরাইট ছিল, সেই কপিরাইটটা উঠে গেছে, এবার সবার জন্য রবীন্দ্রনাথ, এখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ। তো সেক্ষেত্রে আমি খারাপ কিছু দেখি না। ধরো রবীন্দ্রনাথের গানে রাগস্বরী গান আছে, এবার তোমার ধরো ফোক যেটাকে আমরা বলি লোকগান, সেটার থেকে ইন্সপিরেশন এসছে, ওয়েস্টার্ন মিউজিক থেকে রবীন্দ্রনাথের গান এসছে। এবার কোনটা ছেড়ে তুমি কোনটা বলবে? এবার ধরো তুমি যখন মানে তুমি সেই ধারার গান বাজনাটাকে তুমি যখন গাইতে যাচ্ছ রবীন্দ্রনাথের গানটাকে নিয়ে, তাতে এক্সপেরিমেন্ট হোক, অসুবিধার কিছু নেই। গান সুর তো দেখো সবার জন্য, যে বাংলা ভাষা বোঝে না বা যে কোনো ভাষায় ধরো সুর হলো, সেই সুরটার মাধ্যমে না মানুষকে খুব রিলেট করতে পারে সুরের মাধ্যমে। এমনও প্রচুর গান বেরিয়েছে বা বেরোয়, সেই গানের থেকে না, গানের হয়তো আমরা কথাগুলো বুঝতে পারি না, কিন্তু সুরটা নিয়ে অনেক কিছুই বুঝতে পারি। সেক্ষেত্রে আমার মনে হয় এক্সপেরিমেন্ট চলাটা খুব দরকার সবার জন্য। আর তেমনই রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গান অনেকগুলোই আছে, পৃথকভাবে বলা যাবে না যে এটাই প্রিয়। তবুও তোমার কাছে একটা গান শুনতে চাইবো যেটা তোমার কাছে প্রিয় বলে মনে হয়। আমার কাছে প্রিয় রবীন্দ্রনাথের সব গানই খুব মানে ভীষণ ভাবে নাড়া দেয়, বলে তো। হ্যাঁ, যেমনটা বললাম, পৃথকভাবে বলা যাবে না যে এই গানটাই আমার ভালো লাগে। হ্যাঁ, প্রত্যেকটি গানই মানে অন্তর মন ছুঁয়ে যাওয়ার মতো। একদমই তাই। ঠিক আছে, রবীন্দ্রনাথের তাহলে মানে আমাকে খুব টাচ করে এই সময় গানটা, সেই একটা গান গাই তোমার জন্য। আমারে যে জাগতে হবে, কি জানি সে হাসবে কবে, যদি আমায় পরে তাহার মনে, যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। যেমনটা প্রথমেই বললাম, সত্যি প্রত্যেকটি গান অন্তর মন ছুঁয়ে যাওয়ার মতো, তেমনি সত্যি প্রত্যেকটি গানই শুনলে মনে হয় যে আরও শুনতে থাকি। কিন্তু এই আলোচনা সভায় আমরা আরও ফিরে আসবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসলাম বিরতির পর। দাদা, যেমনটা তুমি বলছিলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কপিরাইট উঠে গেছে, এক্ষেত্রে মানুষের মধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে গাওয়া গান বা বিভিন্ন কিছু নিয়ে চর্চা আরও বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে মানুষের মধ্যে রবীন্দ্রনাথকে জানার প্রসার কতটা বৃদ্ধি পাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? আমরা সময়ের সাথে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জিনিস বিলীন হয়ে যায়, এক্ষেত্রে রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা বিপরীত জিনিস দেখতে পাচ্ছি, কি বলবে?
একটা সময় ছিল, ধরো যখন আমি রবীন্দ্রনাথের গান শিখছি, আমার স্কুল জীবন শেষ করে আমি যখন রবীন্দ্রনাথের গান শিখতে কলকাতায় যেতাম, সেই সময় দেখতাম যে অনেকে বলতো তুই রবীন্দ্রনাথের গান গাস, এই এই ন্যাকাপনাটা কেন করিস, এই ধরনের একটা ব্যাপার ছিল সেই সময়টা। আমি তোমার বলছি 2013-14 সালের ঘটনা বলছি। সেই সময়টাতে মানে এমনভাবে রবীন্দ্রনাথের গানকে না সেইভাবে ইয়াং জেনারেশন শুনতোই না। তারপরে তোমার কিছু ফিল্মে রবীন্দ্রনাথের গানকে না একটু মডার্নাইজড করে, একটু গিটার, ড্রামস, ব্যাস গিটার এইসব দিয়ে একটা ব্যান্ড ফরম্যাটে, একটা প্রোগ্রেসিভ ফরম্যাটে করা শুরু হলো। সেইখানে গিয়ে দেখলাম যে হঠাৎ করে না যুব সমাজ চেঞ্জ হয়ে গেল, এবং রবীন্দ্রনাথের গান নিয়ে এখন বিভিন্ন ব্যান্ডও কিন্তু কাজ করে যাচ্ছে, এবং কাজ করছে বলে তোমার মায়াবন বিহারিণী বলে একটা সোমলতা ম্যাডামের একটা গান বেরিয়েছিল, সেটা একটা হিউজ ভাবে একটা ব্লাস্ট হয়। এবং সেক্ষেত্রে করে দাঁড়িয়ে ওই যে বললাম তোমাকে যে এক্সপেরিমেন্টাল জিনিসটা না দরকার আছে। মানে আজকালকার জামানার ছেলেমেয়েরা তোমার শুধুমাত্র হারমোনিয়াম, তবলা ইত্যাদি নিয়ে গান শুনতে অতটা অভ্যস্ত নয়। একটু গিটার বা একটু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজলো বা একটু ওয়েস্টার্ন কিছু করা হলো, সেক্ষেত্রে ওরা অনেক বেশি ইন্টারেস্টেড হয় মিউজিকের প্রতি, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে তো আমার মনে হয় যে এখন কিন্তু দেখি যে আমি একটু সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, বিভিন্ন রকম রিলস তৈরি হচ্ছে, সেইখানে গিয়েও দেখছি রবীন্দ্রনাথের গান কিন্তু মানে বেশি বেশি করে রিলসেও আমরা দেখতে পাই। মানে সেক্ষেত্রে কিন্তু যুব সমাজ যে মানে এটার প্রতি অ্যাট্রাক্টেড, এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ সাইন বলে আমার মনে হয়। দাদা, আমাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়, তো আমি তোমার কাছে বিদায় বেলাতে একটা গান শুনে নিতে চাইবো তোমার কণ্ঠে। আচ্ছা, তো বিদায় বেলাতে আমি একটা বিরহের গান গাই তাহলে, ঠিক আছে? তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিশিদিন কাঁদিতাই, অন্তর গ্লানি সংসার ভর, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি চাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হায় হে দুঃখের রূপ, তোমার মাঝে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমারও
অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। অসংখ্য ধন্যবাদ দাদা, খুবই ভালো লাগলো তোমার এখানে উপস্থিতিতে, তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর রবি ঠাকুরকে নিয়ে চর্চা করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ট্রাইব টিভির পক্ষ থেকে। আমিও ট্রাইব টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে এইরকম একটা অনুষ্ঠান, এই 25শে বৈশাখ বাঙালির একদম অন্তঃস্থলের অনুষ্ঠান, যেমন নববর্ষ বাঙালির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেরকম রবীন্দ্রনাথের জন্মদিনও আমাদের কাছে না একটা সেলিব্রেশনের মতো একটা জিনিস। সেই ক্ষেত্রে ট্রাইব টিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ট্রাইব টিভি সকল দর্শককে এবং কর্ণধারকে যে এই রবীন্দ্রনাথকে নিয়ে এই অনুষ্ঠানটি করার জন্য এবং আমাকে ডাকার জন্য আরেকবার ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। একেবারে তাই। দেখে নিলাম আজকের অনুষ্ঠান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।